আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত সংস্থায় আরও 2 অভিযোগ, হত্যা ও গণহত্যার অভিযোগ শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ। 2000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিংয়ে ভোগান্তি, গ্যাস আমদানিতে সরকারের প্রয়োজনীয় ডলার ছাড়ের সিদ্ধান্ত। রাজধানী ও বাইরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে, সেরোটাইপ ডেন 2 জনিত ডেঙ্গুর সংক্রমণে আক্রান্ত বেশিরভাগ মানুষ। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রেসিডেন্সিয়াল বিতর্ক, গাজা, ইসরায়েল, আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে বাকযুদ্ধ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্মসূচির প্রশংসা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও 2টি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত দলের প্রধান আতাউর রহমান জানিয়েছেন, আশুলিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 4র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলকে হত্যার অভিযোগ দায়ের করেন নিহতের মা শাহিনা বেগম। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আর আশুলিয়ার একটি স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী আসাবুর হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করেন নিহতের ভাই রিজওয়ানুল। এতে 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার এই অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে ঢাকার আশুলিয়ায় গত 5ই আগস্ট পুলিশ ভ্যানে ছাত্র জনতার মরদেহ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর মরদেহ পুড়িয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে। গত 31 আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যান গাড়িতে 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঘটনাকালীন সময়ে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, বেক্সিমকো গ্রুপের সিকিউরিটি ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত আরিফ। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা তদন্ত ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করে। আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ বেসরকারি বিভিন্ন টেলিভিশনে ভাষণ সরাসরি প্রচার করবে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তার 3য় ভাষণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোন অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। একই রাতে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই দুজন ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানার 2টি হত্যা মামলার আসামি। গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য 14 সেপ্টেম্বর শহীদ মিনারে স্মরণ সভা করবে বিএনপি, আর 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে দলটি।
দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভা শেষে এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, স্মরণ সভায় আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরাও থাকবেন। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস পালন করা হবে। এতে গণতন্ত্রের পথ মসৃণ হবে। 15 সেপ্টেম্বর প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্র শোভাযাত্রা হবে বলেও জানান বিএনপি নেতারা। 15 সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, সেই মাথা চাড়া দেওয়ার দুঃসাহস ইনশাআল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে। চিকিৎসকের ওপর হামলা ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলছে। সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সজীব কাজী নামে একজন চিকিৎসক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করে রাত 1টার পর হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা। হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজিম নামের এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা সিসিইউতে ঢুকে প্রথমে ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীবকে মারধর করে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে 4 তলা থেকে নিচে নামিয়ে মারধর করতে থাকে বিক্ষুব্ধ স্বজনরা। অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। চিকিৎসকের উপর হামলা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্তরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই বছর সেরোটাইপ ডেন2 জনিত ডেঙ্গুর সংক্রমণে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে 90 শয্যার বিশেষ ওয়ার্ড। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরে প্রায় সারা বছরই দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শনাক্ত হচ্ছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ যদিও বেশি থাকে। ঊর্ধ্বমুখী সংক্রমণে চলতি মাসে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু জ্বরে বিশেষায়িত চিকিৎসায় নির্ধারিত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন ছিল 50 জন ডেঙ্গু আক্রান্ত। এর মধ্যে গত 24 ঘণ্টায় ভর্তি হয়েছেন 15 জন। 4 তারিখে ভর্তি হয়েছি, 6 আজকে রিপোর্ট দেখা বলবে যে ছুটি হবে নাকি না হবে। পায়খানার সাথে রক্ত পড়ছিল একদিন, তারপর ব্লাড জোগাড় করতে বলছিল, তারপর ব্লাড নিয়েছি ডোনার থেকে। পরে বলছে রক্ত আর লাগবো না, ব্লাড লাগবো না, পুরোটাই সুস্থ আছে। আজকের দিন রাইখা কালকে ছাইড়া দিই। চিকিৎসকরা বলছেন, আগস্ট মাসের মাঝামাঝি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তো গত মাসের মাঝামাঝি থেকে কিন্তু ডেঙ্গির আমাদের যে ভর্তির সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে ওয়ার্ডে আর কি। তো পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে যেগুলো হাসপাতালে আসে, 2 রকমের পেশেন্ট আছে। কিছু আছে খুবই খারাপ রোগী, আর কিছু আসে মোটামুটি ধরেন শক ছাড়া আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা যে রোগীগুলো পাচ্ছি, বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে ডেঙ্গি হেমারেজিক ফিভার নিয়ে আসতেছে। কিন্তু আমরা এখন যে সেরোটাইপটা পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে আপনার সেরোটাইপ 2। কারণ একটা গবেষণাতে দেখা গেছে যে গত বছর আমাদের 87% সেরোটাইপ 2 ছিল, আর 13% ছিল সেরোটাইপ 3। তো আমাদের এখন সবচেয়ে বেশি হচ্ছে সেরোটাইপ 2, তারপরে সেরোটাইপ 3। এই অলরেডি সব কিছু ঠিক আছে, বেড টেড সব ঠিক। আমাদের খালি একটু সিস্টারের একটু এবং লজিস্টিকের একটু স্বল্পতার কারণে আমরা শুরু করতে পারি নাই। আমি আজকেও কথা বলেছি স্যারের সাথে, আগামীকালে এটা চালু হয়ে যাবে। রোগীদের বিশেষ পর্যবেক্ষণে রেখে সমন্বিত চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডে 50 শয্যায় পুরুষ এবং 40 শয্যায় নারীদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হচ্ছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চাহিদার তুলনায় 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশের মানুষ। গরমে লোডশেডিং হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। শিগগিরই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় ডলার ছাড় দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কতক্ষণ কারেন্ট নেই? 1 ঘন্টা। প্রত্যেকদিন কারেন্ট যাচ্ছে? প্রতিদিন আসবে 3 বার যায় দিনের মধ্যে। এই অভিযোগ শুধু ঢাকা শহরের না, প্রত্যন্ত গ্রামেও। শহর গ্রাম নির্বিশেষে সারা দেশের মানুষকেই বিদ্যুতের ভোগান্তি পোহাতে হচ্ছে। দিনে রাতে অন্তত 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কেবল গ্যাসের অভাবেই ছোট বড় 20টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে
বড় কয়েকটি কেন্দ্র। সব মিলিয়ে 141টি কেন্দ্রের মধ্যে 53টি বন্ধ, আর এতেই লোডশেডিং বেড়েছে। উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির যেটা প্রধান কারণ সেটা হচ্ছে গ্যাসের অভাব। তো আপনারা জানেন যে ওই যে এফএসআরইউ সামিটের এফএসআরইউটা প্রায় 3.5 মাস ধরে বন্ধ ছিল, তো সেটা এখন ঠিক হয়েছে এবং আমরা নতুন গ্যাসের অর্ডার দিয়েছি। এই প্রক্রিয়া শেষ করে ধরেন 3 সপ্তাহের মধ্যে এটা গ্যাস আসবে, তাহলে 500 MMCFD গ্যাস ইয়েতে যুক্ত হবে। এর ফলে আশা করি যে এই লোডশেডিং পরিস্থিতির উন্নতি করবে। ডলার আমরা করতেছি, পেমেন্ট করতেছি আমরা, এবং ওই আপনারা জানেন যে ডলারের অ্যাভেলেবিলিটি কিছুটা বেড়েছে, তো এটা আমরা কন্টিনিউয়াসলি এটা করতেছি আমরা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কলকারখানা চালু না রাখলে ডলারের আরও সংকট হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের নিশ্চিত করতে হবে শিল্প কারখানার উৎপাদন যেন ব্যাহত না হয় বিদ্যুৎ সংকটের কারণে, তাহলে আমরা রপ্তানি করতে পারবো না, সেক্ষেত্রে আমরা আবারও ডলার সংকটে পড়ব। কাজেই আমাদের ডলার রিলিজ করতে হবে যাতে আমরা পর্যাপ্ত জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে পারি। অন্যদিকে যেহেতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল, কাজে এই সময়টা আমরা একটু রিলিফ পাবো। সে সময়টার ভিতরে আমাদের পরিকল্পনা করতে হবে আগামী সামারের জন্য, তখন যেন আমরা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারি। এবং এই আগামী 6, 7 বা 8 মাসের ভিতরে আমরা যদি কিছু সোলার প্রজেক্ট গ্রিড ইন্টিগ্রেট করতে পারি, তাহলেও আমরা কিছু রিলিফ পাবো। নতুন করে গ্যাস আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। এলএনজি টার্মিনালের মেরামত শেষ। এতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নড়াইল ও নাটোরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়। ভোর রাতে পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের সামনে মাইটকুমড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত রাসেল বৃদ্ধা দাদির মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। নাটোরের ডাল সড়ক এলাকায় 2 মোটরসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হন, আহত হন 1 জন। সরাসরি টিভি বিতর্কে একে অপরকে মিথ্যেবাদী ও দুর্বল বলে অভিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। গাজা ইসরায়েল যুদ্ধ প্রশ্নে ট্রাম্প বলেছেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিশ্বে কোনো যুদ্ধ হয়নি। ওদিকে কমলা বলেছেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান এবং যুদ্ধের অবসান চান তিনি। বিতর্কে মূল্যস্ফীতি, অভিবাসন ও গর্ভপাত সহ নানা বিষয় উঠে আসে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস ও বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি টিভি বিতর্ক। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের এ বিতর্কে মূল্যস্ফীতি, অভিবাসন ও গর্ভপাত সহ নানা বিষয় উঠে আসে। তবে গাজা ইসরায়েল এবং রাশিয়া ইউক্রেন নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন প্রভাবশালী এই 2 নেতা। আফগানিস্তান প্রসঙ্গে কমলা বলেছেন, ট্রাম্প তালেবানের সাথে বৈঠক করেছেন, আর ট্রাম্পের অভিযোগ তিনি যে চুক্তি করেছেন তা ভণ্ডুল করে দিয়েছেন বাইডেন। গাজা ইসরায়েল যুদ্ধ প্রশ্নে ট্রাম্প বলেছেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিশ্বে কোনো যুদ্ধ হয়নি। হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন, সে আরবদেরকেও ঘৃণা করেন। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, আর আমি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান এবং যুদ্ধের অবসান চান কমলা হ্যারিস। এই যুদ্ধ বন্ধ করতে হবে, অবিলম্বে তা করতে হবে। আমি যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে। ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট নেই। ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এটা স্বস্তির বিষয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন কমলা হ্যারিস। এই যুদ্ধ শিগগিরই বন্ধ হোক, এটাই চান ট্রাম্প। মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে উপকূলীয় অঞ্চল পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। করিমুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেই সময় স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ফসিউল ইসলাম বাচ্চুর পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং গোটা দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে করিমুন্নেসা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ফল, ফুল, কাঠ এবং ঔষধি নানা বৃক্ষ কিন্তু আমাদের নানাভাবে সাহায্য করছে। সুতরাং আমাদের এই যে অক্সিজেন, এই যে কার্বন যে নিঃসরণ হচ্ছে তাকে শুষে নেওয়া, সব কিছু মিলিয়ে গাছের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে এবং সেই কারণেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এবং সবাই মিলে আমরা যখনই হাতে হাত মেলাবো তখনই কিন্তু এই কর্মসূচিও সফল হবে এবং আমরাও কিন্তু নানা ধরনের উপদ্রব থেকে আমরা পরিত্রাণ পাব। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সবুজ করে ফেলি এবং সবুজে সাজিয়ে ফেলি। গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এগুলো নিজ উদ্যোগে রোপণের কথা বলেন শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন থেকে আমরা অক্সিজেন পেয়ে আমরা বাঁচতে পারি। গাছ পেয়ে আজ আমরা অনেক খুশি। গাছগুলো আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী, কেন এগুলো ফল গাছ। এগুলো যদি আজকে আমরা রোপণ করতে পারি তাহলে ভবিষ্যতে এইগুলো আমাদেরই আর কি ফল দিবে। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে সহায়ক হবে বলেন বিশিষ্টজনেরা। কর্মসূচির মাধ্যমে একটা সুন্দর প্রকৃতি আমরা উপহার পাবো এবং বাচ্চারা বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন হবে। এরকম আরও যেন বেশি বেশি কার্যক্রম হয় চ্যানেল আইয়ের মাধ্যমে, আমরা সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। উপকূলীয় অঞ্চলে ঝড় ঝঞ্ঝা রক্ষায় রোপণ করা গাছগুলো সহায়ক হবে বলে মনে করেন প্রকৃতি প্রেমীরা। চ্যানেল আই সারা বাংলাদেশের সবুজে বাংলাদেশ সাজাই এই স্লোগানের ভিত্তিতে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে তার প্রতি আমি আবারও ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। দেশের পরিবেশকে সুস্থ এবং সুন্দরভাবে গড়তে প্রকৃতি ও জীবন ক্লাব আগামীতেও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে প্রত্যাশা পিরোজপুরবাসী। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা গুলিতে অনেকেই চোখ হারিয়েছেন। একাধিকবার অপারেশনের মুখোমুখি হতে হচ্ছে অনেক ভুক্তভোগীকে। চিকিৎসকরা বলছেন আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন আন্দোলনকারীদের হত্যা করতেই গুলি করা হয়েছিল। নাজিব বেকের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শরীর, চোখ ও মাথায় 18টি ছররা গুলি প্রবেশ করে নোয়াখালীর আলী মর্তুজার। মাথা থেকে এখনও বেশ কিছু গুলি বের করা সম্ভব হয়নি। আন্দোলনে প্রাণে বেঁচে গেলেও দুঃসহ জীবন সঙ্গী হয়েছে এসব আন্দোলনকারীদের। আমার সামনে একজন ভাইয়ে এই জায়গায় পড়ছিল, তার চোখ বাইরে নিচে পড়ে গেছে, মনে মারা গেছে। তাকে রিক্সা উঠাই দিয়ে আমি পিছন তাকাইবার সাথে সাথে 5 জনে মিললে আমাকে গুলি করছিল একসাথে, মানে 5 জনের সামনে পড়ে গেছে আমি। যে চোখে একটু দেখতো ওই চোখে আপনার ছায়া বুঝবে, এখনো কোনো দৃষ্টিশক্তি বুঝতেছেন আপনি কি ছেলে না মেয়ে, ও এখন এটা বুঝে না। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা 920 জনের মধ্যে 28 জনের 2 চোখই ক্ষতিগ্রস্ত আর 460 জনের 1 চোখ ক্ষতিগ্রস্ত। সকালে হাসপাতালের রোগীদের দেখতে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা। প্রথম দিকে আমরা প্রায় 500 জনের উপরে রোগীদেরকে প্রাইমারি আমরা অপারেশন করি, পরবর্তীতে তাদের বিভিন্ন ধাপে অপারেশনের প্রয়োজন হবে। এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট 15 ডেজ আমরা প্রায় 160 রোগীদের অপারেশন করেছি। রোগীদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অনেকের একাধিক অপারেশন দরকার হচ্ছে।
নাজিবিক, চ্যানেল আই, ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক উপায়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে তার দেশে। বার্লিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, তাই কূটনৈতিকভাবে সবকিছু মোকাবেলা করা হবে। পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়েও কাজ করবে ভারত। কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি টিভি বিতর্ককে গুরুত্বের সাথে দেখছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। অর্থনীতি, স্বাস্থ্য ও ইমিগ্রেশন ইস্যুকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বীর বিতর্ক নিয়ে প্রবাসীদের প্রক্রিয়ার কথা জানাচ্ছেন জাকিয়া আক্তার। আমেরিকার প্রেসিডেন্ট পদ কার হাতে যাওয়া উচিত তার চুলচেরা বিশ্লেষণ করেন প্রবাসী বাংলাদেশি রিপাবলিক ও ডেমোক্রেট নেতারা। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এই যে বৈষম্য, তোমরা আমরা ভালো জীবন যাপন করব, আর এই খেটে খাওয়া মানুষজনগুলো তাদের জীবনকে জীবনের মধ্যে না রেখে এই অসহায়ত্বে নিয়ে যাওয়া, এটি মানবিক নয়। দুই প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে ও বিপক্ষে মতামত তুলে ধরেন তারা। ইকোনমি, হেলথ কেয়ার, ইমিগ্রেশন, অ্যাবর্শন রাইটস, ইন্টারন্যাশনাল পলিসি সবকিছু নিয়ে কামালা হ্যারিস তার যে প্রজেক্টগুলো বলছে এবং সবাই আনন্দিত। আমরা আশা করছি যে আগামী 4 বছরের জন্য নভেম্বর ইলেকশনে ডেমোক্রেটিক পার্টিকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ট্রাম্প দ্য বেস্ট, বিকজ বিগত দিনে আমরা দেখেছি যে যুদ্ধের ব্যাপারে আমরা দেখেছি যে এই যে আফগানিস্তানের থেকে সৈন্য উনি ফিরিয়ে নিয়েছেন এবং এই আমেরিকাকে উনি প্রতিষ্ঠিত করেছেন। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে পরিত্যক্ত মুরগির খামারে বস্তায় আদা চাষ ও ফিলিপাইন জাতের আখ চাষ করে লাভবান হয়েছে নুরুজ্জামান নামে এক কৃষি উদ্যোক্তা। পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পাওয়ায় এবার 2টি পরিত্যক্ত ঘরের মেঝেতে আদা চাষ করছেন তিনি। স্থানীয় কৃষি বিভাগ বলেছে, রোগবালাই কম হওয়ায় বাড়ছে বস্তায় আদা চাষ। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রণে তাফিমুল ইসলামের রিপোর্ট। নীলফামারী শহরের কৃষি উদ্যোক্তা নুরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে লেয়ার মুরগির খামার গড়ে তোলেন। ভালো লাভ না হওয়ায় খামার বন্ধ করেন তিনি। লেয়ার মুরগির পরিত্যক্ত ঘরের মেঝেতে বস্তায় আদা চাষ ও আশেপাশের জায়গাগুলোতে ফিলিপাইন জাতের আখ চাষ করে লাভবান হয়েছেন তিনি। তো আশা করতেছি ফলন অনেক ভালো হবে এবং যদি মিনিমাম ফলনও হয় তবু 3 টন আর কি আমরা আশা করতেছি, যেইটার অ্যাভারেজ ভ্যালু প্রায় 6 লাখ টাকা। আমাদের সর্বোচ্চ খরচ 1.5 থেকে 1.5 লাখ টাকার মতো হতে পারে। বৃহৎ পরিসরে আবাদ করায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে খামারে। ঘর 2টা এখন মুরগির ব্যবসা বাদ দিয়া আমরা আদা লাগাছি বস্তার মধ্যে। আদার তো মেইন সমস্যা হচ্ছে পচানিটা, তো এই পচানি আর কি এখানে অনেক কম, বস্তাতে করলে অনেক কম, তারপর নিড়ানিতে সুবিধা, খরচা অনেক কম হয়। আদা লাগে দেখছি যে আদা জমির থেকে বস্তায় লাগানো অনেক সুবিধা এবং অনেক ভালো হয়। রোগবালাই কম হওয়ার পাশাপাশি লাভবানের সম্ভাবনা বেশি থাকায় বাড়ছে বস্তায় আদা চাষ। কীটনাশক, রোগনাশক এগুলো যদি আমরা নিয়মিত ম্যানেজমেন্ট করতে পারি, মাটি আলগা করে দিতে পারি এবং বস্তায় মাটি জৈব সার সবসময় যদি আমরা মিশিয়ে দিতে পারি, পরিচর্যা করতে পারি, তাহলে আমরা গড়ে আমরা 1 কেজি করে যদি বস্তায় আমরা পাই, তাহলে আমরা দেখেছি প্রায় 234 মেট্রিক টন আদা আমরা শুধু বস্তাতে উৎপাদন হবে। চলতি মৌসুমে জেলায় 6 উপজেলায় 3,32,775টি বস্তায় আদা চাষ করা হয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বরিশালে দেশের প্রথম গ্রিনহাউস গ্যাস নিরূপণ ল্যাব নির্মিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে এই ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অলবণাক্ত জোয়ার ভাটা এলাকায় ফসলি জমিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং বৈশ্বিক উষ্ণতায় এর প্রভাব নিরূপণ সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। সাইদ পান্থর তথ্য ও আরিফুর রহমানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নত বিশ্বে ধান চাষাবাদকে গ্রিনহাউস নির্গমনের উৎস হিসেবে ধরা হয়। তবে গবেষকদের দাবি, ধান গাছ শুধু কার্বন নিঃসরণই করে না, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণও করে। জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ধানের জমি থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস দায়ী। এটিকে গুরুত্ব দিয়ে
অধিকতর গবেষণায় গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণে ল্যাব নির্মাণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। যে অঞ্চল, সেই অঞ্চলে ধানের জমিতে কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হচ্ছে সেটা আমরা অটোমেটেড পদ্ধতিতে পরিমাপ করতে হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে এই বিষয়টা আমরা তথ্যভিত্তিক জানতে পারবো এবং আমরা এই বিষয়টা দেশের সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই তথ্যের সাহায্যে আমরা সেটাকে মোকাবেলা করতে সক্ষম হই। এই গবেষণা অপতথ্য রোধের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়তে সহায়ক বলছেন সংশ্লিষ্টরা। বরিশাল অঞ্চলেই প্রকৃত অবস্থা জানার জন্য আমরা এই গবেষণা এখানে করছি। এর দ্বারা আমাদের আসলেই যে ধান চাষ করে যে গ্রিনহাউস গ্যাসের কোনো ক্ষতি হয় না, মানে বাস্তবতা এখান থেকে বোঝা যাবে। দেশের খাদ্য নিরাপত্তার যা যা দরকার আমাদেরকে এই কাজটা করতে হবে। সবাই মিলে যখন কাজ করব দেশ এগিয়ে যাবে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও খাদ্য উৎপাদন বাড়াতে এ ধরনের গবেষণা অব্যাহত রাখবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর।